মাধব বিবি এবং আউল চাঁদ বলে দুজন এই বা সম্প্রদায়ের মানে বাউল সম্প্রদায় যেটা বলা হয় সেই সম্প্রদায়ের প্রবর্তক ছিলেন। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে লালন তার পূর্ণতা আনেন। বাউলদের নিজস্ব কোনো দর্শন যেটা সেটাতে কোনো নিজস্ব কোনো শাস্ত্র নাই, অর্থাৎ লিখিত কোনো বই নাই। তার যে সমস্ত গান কবিতা আমাদের লোক সংস্কৃতিতে রেখে গেছেন এবং নিজেরা যেটা প্রচার করেছেন সেটাই কিন্তু তাদের দর্শনের মূল কথা। এবং এই দর্শনটা তাদের দেহতত্ত্ব, এটা অনেক বড় বিষয়, এইটা অনেক বড় বড় চ্যাপ্টার আছে, এত ক্ষুদ্র পরিসরে বলা সম্ভব না। তবে দেহতত্ত্বের বিষয়ে যেটা বলতে চাই সেটা হলো যে মানুষের আত্মাস্থিত মনের ভিতরে যে দেহটা আছে, সেই দেহের ভিতরে যে মনটা আছে, সেই মনটা পরিশুদ্ধ করলেই, মনটাকে যদি আপনি পরিশুদ্ধ করতে পারেন তাহলেই আপনি একজন পরিশুদ্ধ মানুষ হবেন এবং আপনার এই পরিশুদ্ধতা দিয়ে আপনি নিজেকে এবং সমাজকে পরিশুদ্ধ করতে পারবেন। এটাই কিন্তু লালন কথার মূল কথা। আমরা প্রাচীন বাংলায় দেখি চণ্ডীদাস, রামপ্রসাদ, আধুনিক বাংলায় যেমন রবীন্দ্রনাথ। ঠিক আপনি লালন মতের বাউল মতের দিকে দৃষ্টিপাত করলে আমরা ধরব যে শ্রেষ্ঠতা এসেছে রবীন্দ্রনাথের মাধ্যমে, যেমন বাংলা ভাষায় বাউলদের শ্রেষ্ঠতা এসছে লালন ফকিরের মাধ্যমে। লালন কোনো জাতপাতে বিশ্বাসী ছিলেন না, তিনি শিক্ষিত কি অশিক্ষিত, তিনি হিন্দু না মুসলমান, তিনি কোনো ভেদ বুদ্ধির অবাধ রাখেননি। সেই জন্য আমরা দেখি তার গানে সবসময় কোনো একটা ধর্মকে উদ্দেশ্য করে কিছু লেখা হয়নি। ধর্মনিরপেক্ষতা, অহিংসা, পরমত সহিষ্ণুতা, যে এইগুলি ছিল তার বাণী প্রচারের মূল কথা। আমরা যে কোনো বাউল সঙ্গীতে গেলেই আমরা এগুলি দেখতে পাই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বাউল মতটা হিন্দু মুসলমানের সংমিশ্রণে গঠিত এবং যেটা দীর্ঘদিন ধরে বাংলায় গ্রামে গঞ্জে গাওয়া হয়েছে বলে এখনো আমাদের বাংলার সম্প্রীতিটা এইভাবে আছে। গ্রামে গঞ্জে সহজে কোনো ধর্মীয় সন্ত্রাস ছড়িয়ে পড়েনি। এটা কিন্তু আমি বলবো আমাদের বাউল মতের জন্য হয়েছে, কেন তারা দীর্ঘদিন ধরে শত শত বছর ধরে এই জিনিসটাকে লালন পালন করেছে এবং সাধারণ বাঙালির মধ্যে ছড়িয়ে দিয়েছে বলে আজকে হারমোনিয়ামটা এখনো বিরাজ করছে। তো লালনের বিষয়ে আর বেশি কিছু বলার নাই, কারণ আপনারা সবাই জানেন লালন সম্পর্কে, এটা বেশি কিছু বাড়তি হবে। তবে আর কয়েকটা কথা বলতে হয়। অনেকে বলেন যে লালন আর রবীন্দ্রনাথ, সত্যিকার অর্থে লালন 1770 সালে জন্মেছিলেন এবং 1890 সালে মারা গেছেন। আমরা জানি রবীন্দ্রনাথ 1861 সালে জন্মেছিলেন এবং পরবর্তীতে উনি 1941 মারা গেছেন। কিন্তু লালন যখন মারা যান তখন কিন্তু রবীন্দ্রনাথ কখনো কুষ্টিয়াতে যাননি। কুষ্টিয়াতে গেছেন পরে, কিন্তু লালনের সাথে রবীন্দ্রনাথের কখনো কোনোদিন দেখা হয়নি। তবে ধারণা করা হয় রবীন্দ্রনাথের বড় ভাই যতীন্দ্রনাথের সাথে লালনের দেখা হয়েছিল। তবে আমরা দেখতে পাচ্ছি কি যে যখন রবীন্দ্রনাথের 29 বছর বয়স তখন লালন মারা গেছেন। কিন্তু রবীন্দ্রনাথ যখন আপনার শিলাইদহে আসলেন এবং শিলাইদহে কুষ্টিয়াতে এসে যখন ছেলেমেয়ার লালনের কথা জানতে পারলেন এবং লালনের সংস্পর্শে আসলেন, মানে লালন সাহিত্যের সংস্পর্শে আসলেন, তখন তিনি খুবই বিমোহিত হলেন এবং তিনি এই ভাবনার প্রতি খুবই আসক্ত বোধ করেছিলেন। পরবর্তীতে তার সাহিত্য সাধনায় এটা একটা বিরাট ভূমিকা রেখেছিল। অন্নদাশঙ্কর রায় বলছেন যে রবীন্দ্রনাথ লালনের সংস্পর্শে আসার পরে তার গীতাঞ্জলি, গীতামাল্য এবং অন্যান্য কাব্যগ্রন্থতে তার একটা ব্যাপক প্রভাব পড়েছিল। এই অর্থে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের সাথে লালনের কোনো দেখা হয়নি। তবে হ্যাঁ, রবীন্দ্রনাথ পরবর্তীতে লালনকে নিয়ে অনেক লেখালেখি করেছেন। প্রথমেই তিনি 1332 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় লালন সম্পর্কে লিখলেন বিদগ্ধজনের কাছে এবং তাদেরকে অনুরোধ করলেন যে লালনকে নিয়ে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, লালন সঙ্গীত দেখতে পারেন, লালনকে জানতে পারেন। পরবর্তীতে তারই আবেদনের প্রেক্ষিতে অন্যান্য যারা বিদগ্ধজন ছিলেন তারা লালনের দিকে ঝুঁকে পড়লেন। এভাবে আস্তে আস্তে লালন আমাদের সমাজে বিশেষভাবে প্রতিষ্ঠা লাভ করে আর কি। অনেক সময় যে জিনিস অন্ধকারে থাকে হয়তো খুবই উজ্জ্বল জিনিস আলোর জন্য বা ঠিকমতো প্রচার জন্য প্রকাশ পায় না, ঠিক তদ্রূপ
রবীন্দ্রনাথ ও লালনকে ওইভাবে প্রকাশ করেছিলেন। পরবর্তীতে আমাদের মনসুর আহমেদ সাহেব উনিও প্রকাশ করেছিলেন বলে লালন আজ বিশ্বব্যাপী সবার কাছে পরিচিত। তার মূল কথা হলো মানবতাবাদ। আমি কয়েকদিন আগে একটা কবিতা পড়লাম, সেখানে আল মাহমুদের একটা কবিতা, সেখানে আল মাহমুদ লিখছেন যে আমি আমার চারিপাশে একটা গন্ধ পাচ্ছি। তারপর আমি পদ্মা, মেঘনা, যমুনা প্রত্যেকটা নদীর পানি শুকলাম, পানির তলদেশের দিকে শুকলাম, আমি এরপরে পাহাড় পর্বত বিভিন্ন জায়গায় শুকলাম, শুকে আমি গন্ধের উৎসটা খুঁজে পেলাম না। তারপর খুঁজতে খুঁজতে দেখি যে আমার দেহের অভ্যন্তর থেকে গন্ধটা আসছে। তারপর উনি বিশেষভাবে লক্ষ্য করলেন যে গন্ধটা হলো তার বামপ্রস্তুতির যে রূপ বা মানবতা, সেই মানবতা থেকে গন্ধটা আসছে, সেই মানবতাটা মরে গেছে। তো লালন এই মানবতাটাকে মরতে দিতে চাননি। তিনি বলেছেন সক্রেটিসের কথা যে নিজেকে জানো, নিজের আত্মার যে মনটা, এটাই অচিন পাখি বলছেন যে আত্মাটাকে জানলে তুমি পরিশুদ্ধ হবে, এবং পরিশুদ্ধ হলে তুমি নিজেই বেগবান সতেজ হবে এবং সমাজকে উন্নতি এবং প্রগতির পথে নিয়ে যেতে পারবে। এখানে কোনো জাত নাই, পরমত শ্রেষ্ঠতাই তার সব থেকে মূল বক্তব্য আর কি। তো রবীন্দ্রনাথ যেভাবে বলছেন আপনার যে বহু ব্যয় করি বহু ক্রোশ ধরে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। একই ভাবধারায় আপনার লালন বলছে বাড়ির পাশে আরশিনগর, সেটা এক ঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখলাম তারে। তো এটাই হলো মূল কথা যে আপনার অন্তরস্থ যে জিনিসটা আছে সেই জিনিসটা, সেটা কি উনি পরিশুদ্ধ হতে বলছেন। এখানে কোনো দেশ বিদ্বেষ, হিংসা, ধর্ম এগুলিকে তিনি বাদ দিতে বলেছেন। লালনের কথাটাই বলছেন, বিশ্ব মানবতার প্রকৃত রূপটাই তিনি তুলে ধরেছেন। এটাই লালন সঙ্গীতের মূল বক্তব্য, লালন দর্শনের মূল বক্তব্য। এবং এই দর্শনই আমাদের চিন্তা চেতনা, আমাদের সংস্কৃতি, আমাদের কাব্য, আমাদের দর্শন, আমাদের আলাপ আলোচনা, এই চেতনাটা আসা উচিত। একটু আগে আমাদের মেহরাব ভাই বলেছেন যে আজকে এইখানে অনুষ্ঠান হচ্ছে, অন্যরাও এখানে আরো অনুষ্ঠান করছেন। অনুষ্ঠান তো হবেই, কিন্তু দেখতে হবে যে সমাজের জন্য কোনটা বেশি উপকারী, প্রজন্মের জন্য কোনটা উপকারী। সেই অর্থে আমি মনে করি যদি আজকে কেউ ইচ্ছাপূর্বক কোনো জায়গায় কোনো অনুষ্ঠান করে থাকে, তাহলে এটা লালনের মত যদি আমরা বিশ্বাস করি, লালনকে যদি বিশ্বাস করি, রবীন্দ্রনাথকে যদি বিশ্বাস করি, আমরা যদি আমাদের চিন্তা চেতনাকে যদি এরকম আন্তর্জাতিকতায় আনতে চাই, তাহলে আমার মনে হয় এই ক্ষুদ্র উপকণ্ঠ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ আপনাদেরকে। লোকায়ত বাঙালির মরমী সাধনার ধারা বহু যুগ ধরে বাংলার বুকে বহমান। এই লৌকিক সাধনার ধারায় বাউল মতবাদের গুরুত্ব সবচেয়ে বেশি। বাংলার বাউল ধর্মের উদ্ভব মধ্যযুগে। লালন এই কালোত্তীর্ণ অসাধারণ শিল্প প্রতিভা তার সকালেই লোকপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন। লালনের প্রধান পরিচয় তাঁর গানই, আর সেই গানই তাকে 2 শতাব্দী বাঁচিয়ে জাগিয়ে রেখেছেন। আসছেন নূতন প্রজন্মের শিল্পী, মিষ্টি মেয়ে, মিষ্টি নাম জিনিয়া। ইতিমধ্যে টরন্টোর অলিম্পিয়া স্কুল অব মিউজিক থেকে সঙ্গীতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। বিচরণ সঙ্গীতের নানা শাখায়। এখন আসছেন জিনিয়া, জিনিয়া আজাদ, জিনিয়া। এটা যেহেতু তুমি চলে যাবা, আমি উঠাতে পারবো এটা?
এই নিয়ে চলো। উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং এখানে আসার জন্য, আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার গান শুরু করছি। সেথা পরিষি বসত করে, এক ঘর পরিষি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। বাড়ির কাছে আর শ্রীনগর, সেথা পরিষি বসত করে, এখন পরিষি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে।
ভাবে সামান্যে কি তার দেখা বেদে নাই যার রূপ রেখায় রে বেদে নাই যার রূপ রেখায় রে
নিচ্ছি। ধন্যবাদ জিনিয়া তোমার সুন্দর গানের জন্য। লালন লালন শাহ এই আত্মনিমগ্ন সংসার নির্লিপ্ত সাধকের জীবন কাহিনী রহস্যাবৃত। লালন নিজেও তার আত্মপরিচয় সম্পর্কে নীরব ও নিস্পৃহ ছিলেন। এখন আসছেন প্রসেনজিৎ দেওঘরিয়া। প্রায় 3 বছর হলো টরন্টোতে বসবাস করছেন। অল্প সময়ে অনেক পরিচিতি। মার্গীয় সঙ্গীত তার প্রধান বৈশিষ্ট্য। সঙ্গীতের সকল শাখায় তার সমান বিচরণ। প্রসেনজিৎ তার নিজস্ব প্রতিষ্ঠানে নিয়ত সঙ্গীত প্রশিক্ষণ দিচ্ছেন। সুধীমণ্ডলী, এখন আসছেন প্রসেনজিৎ দেওঘরিয়া। প্রসেনজিৎ দেওঘরিয়া। हाँ हाँ